এই পাঠ দিচ্ছি। প্রসঙ্গক্রমে তোমাদেরকে বলতে হয় নবম শ্রেণীর ফলাফল বর্তমান যে আমাদের বিশ্বের দুর্যোগ কোভিড-19 এর পরিপ্রেক্ষিতে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছ, ফলাফল পাওনি, যার ফলে প্রত্যেকের মধ্যে একটা উদ্বিগ্নতা আছে, অভিভাবকদের মধ্যে উদ্বিগ্নতা আছে, ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উদ্বিগ্নতা আছে। পাঠ্য বই এখনো বেরোয়নি, নিউ সিলেবাস, সিবিএসই প্যাটার্ন, টিবিএসই প্যাটার্ন ইত্যাদি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীরা উদ্বিগ্নতায় আছে। বিশেষত বিজ্ঞান বিষয়, বায়োলজি বা জীববিদ্যা, পদার্থবিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি বা রসায়নবিদ্যা, অঙ্ক, প্রতিটি সাবজেক্টেই। তো আমি বলছি যে জীববিদ্যার দশম শ্রেণীর বিগত বছরে যে পাঠ্যক্রম ছিল সেই পাঠ্যক্রমেই নবরূপে কিছু পরিবর্তন হয়ে আসতে পারে। সুতরাং আজকে যেহেতু জীববিদ্যার পাঠ নেওয়া হচ্ছে, জীববিদ্যা প্রসঙ্গে বলছি, ছাত্রছাত্রীরা বিগত বছরে জীববিদ্যার বা বায়োলজির যে সিলেবাস ছিল, যে পাঠ্যক্রম ছিল, সেই পাঠ্যক্রমের উপর ভিত্তি করেই তোমরা বাড়িতে প্রস্তুতি নিতে পারো। সেই প্রস্তুতির তোমাদের সহায়ক হিসাবে PB24 এর পক্ষ থেকে যে এক্সট্রা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সহায়তা করার উদ্যোগ নিয়েছে, PB24 কে ধন্যবাদ। পাশাপাশি তোমরা যদি সহায়তা পেয়ে থাকো এবং তোমরা আগামী দিনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারো এই সহায়তার মাধ্যমে, এটা তোমাদের জন্য পাশাপাশি PB24 নিজেদেরকে যথেষ্ট সফল মনে করবে। যাই হোক, আজকে যে দশম শ্রেণীর বায়োলজি বা জীববিদ্যা, সেই জীববিদ্যাতে 5টা অধ্যায় আছে। সেই 5টা অধ্যায়ের মধ্যে আজকে তোমাদেরকে একটি প্রাসঙ্গিক একটা অধ্যায় পড়াবো। প্রথম যে জৈবনিক প্রক্রিয়া, তোমাদেরকে একটু বুঝে নিতে হয়। জীব মানে জীবন। এই যে জীবন নামক ভেহিকেলটা, এটা একটা জীব। কোন ভেহিকেলে যায়? স্বাস্থ্য। এই ভেহিকেলের মাধ্যমে যায়। এবার এই যে জীবন, কাদের জীবন আছে? যারা সাড়া দিতে পারে, উদ্দীপনায় সাড়া দিতে পারে। উদ্দীপনায় সাড়া দেওয়া মানে কি? তুমি লক্ষ্য করবে, আমরা যখন শিশু থাকি, আমাদের চতুর্দিকে গাছ গাছরা, আমাদের মতন মানুষ, আমরা বড় হতে থাকি, প্রাণী ইত্যাদি থাকে। বাড়িতে যদি একটা গাছ থাকে, তুমি দশম শ্রেণীতে পড়ছো, বাড়িতে একটা গাছ থাকে, সেই গাছটার মধ্যে যদি দীর্ঘদিন জল না দেওয়া হয়, সূর্যালোক না থাকে, তবে কিছুদিন পরে দেখবে যে গাছটা শুকিয়ে গেছে বা মরে গেছে। সুতরাং জৈবনিক প্রক্রিয়া মানে জীবের মধ্যে যে প্রক্রিয়াগুলি সংঘটিত হয়, জৈবনিক প্রক্রিয়া, সেই জৈবনিক প্রক্রিয়াগুলি পুষ্টি, শ্বসন, সংবহন এবং রেচন, এই যে প্রক্রিয়াগুলি হল জৈবনিক প্রক্রিয়া। যেই প্রক্রিয়াগুলির মাধ্যমে জীব, যেগুলিকে আমরা জীব বা জৈবনিক, যাদের মধ্যে জীবের বৈশিষ্ট্য লক্ষণীয়, তাদের বৃদ্ধি জন্য, তাদের পরবর্তী কাজগুলি করার জন্য, বৃদ্ধি, প্রজনন এগুলি করার জন্য তাকে পুষ্টি, শ্বসন, সংবহন, রেচন ইজ ইকুয়াল টু জৈবনিক প্রক্রিয়া।
আশা করি বিষয়টা বুঝতে পারলে। জৈবনিক প্রক্রিয়া তোমরা অষ্টম বা নবম শ্রেণীতে পড়েছ। সালোক সংশ্লেষ এই বিষয়গুলির প্রাথমিক ধারণা হয়েছে। তো আজকে আমি তোমাদের শ্বসন, আজকের পাঠ শ্বসন সম্পর্কে পড়াবো। কেন শ্বসন সম্পর্কে পড়াবো? তোমরা সবাই জানো বিশ্বে তথা আমাদের দেশে যে কোভিড-19 যেই রোগটা, কোভিড-19, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন কোভিড-19 এই রোগের সাথে সম্পর্কিত আমাদের শ্বাসযন্ত্র, আমাদের শ্বাস অঙ্গ। সেই শ্বাসযন্ত্রের মাধ্যমে আমাদের জৈবনিক প্রক্রিয়ার যে অতি গুরুত্বপূর্ণ কাজটা হয় সেটা হলো শ্বসন। সেই জন্য অতি প্রাসঙ্গিক একটা অধ্যায় তোমাদের সামনে আজকে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে চেষ্টা করবে। আজকের পাঠে এই যে শ্বসন, জৈবনিক প্রক্রিয়ার এই যে অধ্যায়টা, এই যে পাঠটা, সেই পাঠের সাথে সম্পর্কিত আজকের নির্দিষ্ট ক্লাসে তোমাদেরকে যতটুকু আমি পড়াতে পারবো, উপ এককগুলি শ্বসন কি, কেন, কোথায় হয়, শ্বসনের পর্যায়, শ্বসনের তাৎপর্য, এই উপ এককগুলি পর্যন্ত আজকের ক্লাসে আলোচনা করব। যদিও আজকে প্রথম ক্লাস, ছাত্রছাত্রীরা বলতে পারো যে জৈবনিক প্রক্রিয়ার প্রথম পুষ্টি অধ্যায় আছে, সেই পুষ্টি অধ্যায়টি বাদ দিয়ে শ্বসন প্রক্রিয়াটা কেন ধরলাম? শ্বসন প্রক্রিয়াটা একটা অত্যন্ত জটিল প্রক্রিয়া, যেটা বর্তমানে যে আমাদের সারা বিশ্বে কোভিড-19 এর সাথে অত্যন্ত সম্পর্কিত। তোমরা সবাই জানো যে জীব মানে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ প্রত্যেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করি তাদের এই জীবগুলি জৈবনিক প্রক্রিয়া, পুষ্টি, সালোক সংশ্লেষ ও শ্বসন, সালোক সংশ্লেষ ও শ্বসন, সংবহন, রেচন, এগুলি থেকে আজকে তোমাদের যেই পাঠটা পড়াচ্ছি শ্বসন। আমরা জানি উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে। এই যে খাদ্য উৎপন্ন করে এই পদ্ধতিটাকে তোমরা সবাই জানো ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটায় কি উৎপন্ন হয়? কি উৎপন্ন হয় তোমরা জানো? গ্লুকোজ, যেটাকে সাংকেতিক C6H12O6 প্লাস আর কি উৎপন্ন হয়? অক্সিজেন।
কিসের মাধ্যমে উৎপন্ন হয়? বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড নেয় 6 অণু, বায়ুমণ্ডল থেকে জল নেয়। আমরা জানি সূর্যালোকের সৌরশক্তি হলো সমস্ত শক্তির উৎস। সেই যে সৌরশক্তি এবং উদ্ভিদের যে মেসোফিল কলায় ক্লোরোফিল থাকে, সেই ক্লোরোফিলের উপস্থিতিতে উদ্ভিদ গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন ত্যাগ করে। এটি হল উদ্ভিদ শালুক সংশ্লেষ প্রক্রিয়ায়। এবার এই যে শালুক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ গ্লুকোজ উৎপন্ন করল, সেই গ্লুকোজটা জীবদেহে যায়। সেটা উদ্ভিদ বা প্রাণী প্রত্যেকটা C6H12O6 অর্থাৎ এক অণু গ্লুকোজ জাতীয় খাদ্য বা শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হতে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু জল এবং সৌরশক্তি ক্লোরোফিল। এবার এই যে শর্করা জাতীয় খাদ্য, সেটা জীবকোষে গিয়ে অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়, মানে ভাঙে, যেটাকে আমরা বলি রান্না হয়। ভেঙে কি উৎপন্ন হয়? ভেঙে উৎপন্ন হয় শর্করা এবং অক্সিজেন। এটা ভেঙে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, জল আর শক্তি। সেই শক্তিটার নাম হলো এটিপি। কত অণু? 1 অণু শর্করা এবং 6 অণু অক্সিজেন। 1 অণু গ্লুকোজ এবং 6 অণু অক্সিজেন থেকে কি উৎপন্ন হয়? 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু জল এবং এটিপি। এটিপি কতটা? 38টা অণু এটিপি উৎপন্ন হয়। এই যে প্রক্রিয়াটা শালুক সংশ্লেষে উৎপন্ন শর্করা থেকে জীবদেহে, সেই জীবদেহ উদ্ভিদ হোক প্রাণী হোক, জীবদেহে এই যে খাদ্যটা, সে খাদ্যটা ভেঙে যে শক্তি উৎপন্ন হয়, জৈবিক সমস্ত কার্য পরিচালনা করার জন্য, সেইটাকেই বলা হয় শ্বসন। এই প্রক্রিয়াটা হলো শ্বসন। তাহলে অবশ্যই ছাত্রছাত্রীরা বুঝতে পারছ অত্যন্ত সহজভাবে, উদ্ভিদ শালুক সংশ্লেষ প্রক্রিয়ায় যে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে, সেই শর্করা জাতীয় খাদ্য জীবজগৎ অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী তাহার দেহের যে জৈবিক কাজকর্মগুলিকে পরিচালনা করার জন্য ভেঙে দেয়। এই ভাঙার যে প্রক্রিয়াটাকে শ্বসন বলে। এই যে শ্বসন, এইটা কোথায় হয় একটু পরে বলছি, আগে বুঝে নাও। এখান থেকে আমরা কি পাই? কার্বন ডাই অক্সাইড, 6 অণু আর 6 অণু জল আর 38 অণু এটিপি। লিখে নিতে পারো এটিপির সম্পূর্ণ নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা শক্তি। তাহলে এই যে গ্লুকোজটা কোথায় থাকে? গ্লুকোজটা অক্সিজেনের উপস্থিতিতে কোথায় তার ক্রিয়া বিক্রিয়া ঘটে? কোষের সাইটোপ্লাজম তোমরা নিচের শ্রেণীতে পড়েছ, অবশ্যই পড়েছ। সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া, এই যে
সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া বললাম, কোষীয় অঙ্গাণু। সেই কোষীয় অঙ্গাণু সম্বন্ধে তোমরা সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে ধারণা হয়েছে অবশ্যই। সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে, সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই কাজটা সংগঠিত হয়। এই উৎসেচকের বিভিন্ন উৎসেচক প্রয়োজন হয়, উৎসেচকের উপস্থিত ভেঙে এটা তৈরি হয়। এখানে তোমার কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে ফিরে আসে, জল, আর এই যে শক্তির একটা বিশাল অংশ জীব তার দেহে নিজের কার্য সম্পন্ন করার জন্য, আর যে শারীরবৃত্তীয় কার্য, তার পেশি সংকুচন, বৃদ্ধি, অন্যান্য শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন করার জন্য শক্তিগুলি ব্যয় করে আর কিছু সংশ্লেষ করে রাখে। তাহলে অবশ্যই বুঝতে পারলে কি শালুক সংশ্লেষ এবং শ্বসন পারস্পরিক সম্পূর্ণ একটা রেসিপ্রক্রিয়াল, একটা সম্পর্কের, একটা ব্যতীত আর একটা ভাবা যায় না। আমরা সবাই জানি সৌরশক্তি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির উৎস সৌরশক্তি। সেই সৌরশক্তি সমস্ত জীব তথা উদ্ভিদ প্রাণীর মধ্যে কিভাবে প্রবেশ করে এবং সেই সৌরশক্তি কিভাবে দেহের বিভিন্ন কাজে লাগে। তাহলে এইবার এই শ্বসনের সাথে সম্পর্কিত এই যে আমি বলেছিলাম যে বর্তমানে প্রাসঙ্গিক যে কোভিড-19 এই রোগের সাথে সম্পর্কিত যে দুইটা অঙ্গ, কি শ্বাস অঙ্গ, আমাদের মানুষের যে শ্বাস অঙ্গ, যেটা প্রধান শ্বাসঙ্গ বা মুখ্য শ্বাসঙ্গ হিসাবে আমরা জানি, কি ফুসফুস। এই প্রধান, যেটা ইংরেজিতে লাংস বলা হয়, প্রধান শ্বাসঙ্গের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করা হয়। যেই অক্সিজেনটা কুশস্থিত গ্লুকোজকে ভাঙতে সহায়তা করে এবং যে মানব দেহের বা জীবকোষের পক্ষে যে ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইডকে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে, সেই শ্বাসঙ্গটা হল ফুসফুস। আমাদের বর্তমানে যে কোভিড-29 এই যে রোগ, এই রোগের প্রসঙ্গে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন শ্বাস অঙ্গকে, আমাদের শ্বাসঙ্গের প্রতি বেশি লক্ষ্য রাখতে হবে, শ্বাসঙ্গকে যত্ন করতে হবে। যে জন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন ধূমপান করবেন না, তামাক গ্রহণ করবেন না, মদ্যপান করবেন না, প্রধানত শ্বাসঙ্গের সাথে যুক্ত যে বিষয়গুলি, যেগুলি রোগ সৃষ্টি করতে পারে। আমি আসছি শ্বাসঙ্গ এবং শ্বসনের একটু পারস্পরিক সম্পর্ক। হয়তোবা তোমরা বুঝতে পেরেছ যে জৈবনিক প্রক্রিয়া, এই অধ্যায়টা পুষ্টি, শালুক সংশ্লেষ, শ্বসন, পরিবহন, রেচন, এই সবটা মিলে হলো জীবের জৈবনিক প্রক্রিয়া। সেই জৈবনিক প্রক্রিয়া থেকে বর্তমান প্রাসঙ্গিক শ্বসন চ্যাপ্টারটা তোমাদের সামনে তুলে ধরলাম। সেই শ্বসন, এই বিষয়টার জন্য উদ্ভিদ এবং প্রাণী পরস্পর উপর নির্ভরশীল যে দুইটা প্রক্রিয়া, একটা প্রক্রিয়া হল C6CO2 12H2, সৌরশক্তি, ক্লোরোফিল, এক অণু গ্লুকোজ, 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে এবং 6 অণু, ভুল লিখেছি, 6 অণু জল এবং 6 অণু অক্সিজেন। এখান থেকে এই প্রক্রিয়াটা হলো শালুক সংশ্লেষ, যেটা উদ্ভিদের শরীরে উদ্ভিদ সংগঠিত করে এই যে জৈব রাসায়নিক প্রক্রিয়াটা,
এইখানে যে গ্লুকোজ উৎপন্ন হয় সেই গ্লুকোজটা উদ্ভিদ বা প্রাণী অর্থাৎ সমস্ত জীবজগৎ তার কোষের প্রোটোপ্লাজম, তার কোষের যে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিজেনের সহযোগে এবং বিভিন্ন উৎসেচকের সহায়তায় ভেঙে 6 অণু অক্সিজেন, 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 6 অণু জল এবং 38 অণু এটিপি শক্তি উৎপন্ন করে, যেই এটিপি জীব তার কিছু সংশ্লেষ করে আর কিছু তার দেহের যে বিভিন্ন ক্রিয়া, সেই ক্রিয়াগুলি, শারীরবৃত্তীয় কার্যগুলি, পেশি সংকুচন, বৃদ্ধি ইত্যাদি কাজে নিযুক্ত করে। তাহলে এটা হলো শ্বসন। এইবার যদি আমি শ্বসনের এই সংজ্ঞা আসি, শ্বসন কাকে বলে, শ্বসন কাকে বলে? তাহলে যে এতটুকু আমরা বুঝতে পারলাম শ্বসনটা কি, প্রোটোপ্লাজমের নিয়ন্ত্রিত যে জৈব রাসায়নিক বিক্রিয়াটা, সজীব কোষে সঞ্চিত খাদ্য, অক্সিজেন, এখানে অক্সিজেন দেখেছ, অক্সিজেন উপস্থিতি কোনো কোনো সময় অনুপস্থিতি আছে, সম্পূর্ণ প্রক্রিয়াটা বুঝবে। শ্বসনের মধ্যে আবার দুইটা ভাগ আছে, উপস্থিতি বা অনুপস্থিতিতে সম্পূর্ণ বা আংশিকভাবে জারিত হয়ে মানে ভেঙে কি উৎপন্ন হয়, যে তার মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে, যে স্থিতি শক্তিটা থাকে, সেটা গতি শক্তিতে রূপান্তরিত হয় এবং কার্বন ডাই অক্সাইড নির্গত করে, সেটাকেই বলা হয় শ্বসন। তাহলে এবার আসছি, এই যে আমি বলেছিলাম শ্বাস অঙ্গ, শ্বসন, শ্বাস কার্য, এই যে দুইটা কথা আমরা অনেকে গুলিয়ে ফেলি। শ্বসন এটা অন্তঃকোষীয় প্রক্রিয়া, শ্বসন একটা অন্তঃকোষীয় প্রক্রিয়া, আর এটা বহিঃকোষীয় প্রক্রিয়া। এটা বহিঃকোষীয় একটা প্রক্রিয়া, এটা রাসায়নিক, এটা যান্ত্রিক। তাহলে এই যে শ্বসন আর শ্বাসকার্যের সাথে যুক্ত বিভিন্ন শ্বাস অঙ্গ, এই যে শ্বাস অঙ্গগুলি, সেই শ্বাস অঙ্গগুলি বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন ধরনের শ্বাসঙ্গ থাকে। তোমরা এগুলি মুখস্থ করতে হবে, বই দেখে লিখে নেবে। বিভিন্ন প্রাণীর বিভিন্ন শ্বাসঙ্গ থাকে। মানুষের প্রধান শ্বাসঙ্গ তোমরা জানো ফুসফুস, এটাও অনেক ছোট কালি শিখেছ, বা লাংস। এই ফুসফুস বা লাংস এটা হলো মানুষের প্রধান শ্বাসঙ্গ। তার সাথে সহযোগী অনেকগুলি অঙ্গ আছে, নাসারন্ধ্র আছে, গলবিল আছে। এটা আরেকটা অধ্যায়ে যেতে হবে, আমি তবে এই দিকেই তোমাদেরকে আলোচনা করছি। এই ব্যাপারটা কেন আলোচনা করলাম? এই যে শ্বাস অঙ্গের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে, যেই অক্সিজেনটা উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন করে। একটা অত্যন্ত মজাপূর্ণ জিনিস, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজটা ভাঙছে জীবকোষে এসে, শক্তি, স্থৈতিক শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত করছে। আর ওই যে অক্সিজেনটা, সেই অক্সিজেনটা এই শ্বসন প্রক্রিয়ায় সহযোগিতা করছে। এবার এই প্রক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড, সেই কার্বন ডাই অক্সাইডটা
এই ফুসফুসের মাধ্যমে দেহ থেকে নির্গত হচ্ছে। সুতরাং এটা একটা যান্ত্রিক প্রক্রিয়া। এখানে বিভিন্ন অঙ্গের বিষয় আছে। যে ফুসফুসের কথা আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা বর্তমানে অত্যন্ত গুরুত্ব দিয়ে বলছেন, আমাদেরকে মাস্ক ব্যবহার করতে বলছেন, মুখ ঢেকে রাখার কথা বলছেন, নাক ঢেকে রাখার কথা বলছেন, কারণ এর মাধ্যমে আমাদের ফুসফুসে বা সহযোগী জায়গায় যাতে কোনো জীবাণু না প্রবেশ করতে পারে সেজন্য। কারণ জীবাণু প্রবেশ করলে ওই ফুসফুসের উপর আক্রমণ করবে, তখন ফুসফুসের যে স্বাভাবিক ক্রিয়াকর্ম, তার যে স্বাভাবিক কাজ, নিঃশ্বাস, এখানকার দুইটা কাজ আছে, নিঃশ্বাস প্রশ্বাস, তার যে বায়ুমণ্ডল থেকে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করা এবং দেহে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড থেকে দেহ থেকে বের করে দেওয়া, এই যে তার প্রধান কাজ, এবং এইখানে পৌঁছে দেওয়া অক্সিজেনকে এবং এখান থেকে কার্বন ডাই অক্সাইডকে বের করে দেওয়া, এই যে কাজটা ফুসফুস করছিল, তার যাতে ব্যাঘাত সৃষ্টি না হয়, ফুসফুসকে সুস্থ রাখতে হবে। পাশাপাশি ফুসফুসের সাথে সম্পর্কিত যে সহকারী অঙ্গগুলি এবং ফুসফুসকে যে রক্তজালকগুলি, কারণ ওই রক্তজালকের মধ্যে রক্তে গিয়ে বসছে অক্সিজেন, সেই অক্সিজেন কুষে কুষে যাচ্ছে, ওই কুষে গিয়ে সঞ্চিত খাদ্যের মধ্যে যে স্থৈতিক শক্তি, সেই স্থৈতিক শক্তিটাকে গতি শক্তিতে রূপান্তরিত করছে। সুতরাং ফুসফুসকে সুস্থ রাখতে হবে, তার সাথে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখতে হবে, নতুবা আমাদের জীবের যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জৈবনিক কাজ শ্বসন, যেই শ্বসনের মাধ্যমে জীবদেহের যে শক্তি, সমস্ত জীবদেহের যে শক্তি, সেই শক্তির উৎস হল শ্বসন। সেই শক্তিটা তৈরি হয় শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। আমাদের বৃদ্ধি হয়, বৃদ্ধি দেহের যে পুষ্টি। সুতরাং যদি ফুসফুস আক্রান্ত হয়, ফুসফুস যদি অসুস্থ হয়ে যায়, ফুসফুসের যান্ত্রিক প্রক্রিয়া যদি নষ্ট হয়ে যায়, ফুসফুস যদি তার স্বাভাবিক কাজকর্ম করতে না পারে, তবে জীবের, বিশেষত আমাদের যে মানুষ, প্রত্যেকের মানুষের কথাই বলছি, যেহেতু কোভিড-19 যে রোগটা তোমরা দেখছ, আমরা দেখছি, আমরা প্রত্যক্ষ করছি, আজকে মহামারীর রূপ নিয়েছে, সেটা ডাক্তারবাবুরা বলছেন ফুসফুস। সেই জন্য ফুসফুস সম্পর্কে ছাত্রছাত্রীরা অবশ্যই ভালোভাবে জ্ঞাত হবে। সেই ফুসফুসকে যদি আমরা যত্ন করতে না পারি, তার স্বাভাবিক কাজকর্ম যদি আমরা ধরে রাখতে না পারি, যে তবে আমাদের জীবের যে প্রধান একটা জৈবনিক প্রক্রিয়া শ্বসন, যেই শ্বসনের মাধ্যমে জীব শক্তি উৎপাদন করে, জীবের বৃদ্ধি ঘটে, জীবের পুষ্টি ঘটে, সেই প্রক্রিয়া ব্যাঘাত ঘটবে। যদি শক্তি সৃষ্টি না হয়, বৃদ্ধি না হয়, পুষ্টি না হয়, তবে জীব এক সময় তার যে শ্বসনের ফলে যে শক্তি উৎপন্ন হচ্ছে, আমি দেখিয়েছি তোমাদেরকে 38 অণু এটিপি, সেই এটিপি অণুর মাধ্যমে যে দেহের বিভিন্ন আন্তর্যন্ত্রগুলি, পেশিগুলি বা আমাদের শরীরের যে বিভিন্ন অন্তর্কোষ আছে, তার শারীরবৃত্তীয় কার্যাদি, দেহের বিভিন্ন প্রয়োজনীয় অঙ্গের কার্যাদি সম্পন্ন করে এই শক্তি উৎপাদনের মাধ্যমে এদের কার্যও ব্যাঘাত ঘটবে। এই জন্যই আমি প্রথম তোমাদের সামনে বলেছিলাম যে জৈবনিক প্রক্রিয়ার মধ্যে আমি শ্বসন চ্যাপ্টারটা আজকের পাঠে, যদিও আমার প্রথম ক্লাস, এই পাঠটা কেন তোমাদের সামনে তুলে ধরেছি। যাই হোক, বিষয়টা হয়তোবা একটু তাড়াতাড়ি বলে ফেলেছি, আশা করি বুঝতে পেরেছ। আমার এই আলোচনার পর তোমরা বই পড়লে বিষয়টা একটু বুঝে নেবে। তাহলে শ্বসন এবং শ্বাসকার্য, এই দুইটা বিষয়ের সাথে সম্পর্কটা বুঝতে পেরেছ। শ্বাসকার্য,
শ্বাসকার্য হলো একটা যান্ত্রিক প্রক্রিয়া, যেখানে আর এটা হলো একটা রাসায়নিক প্রক্রিয়া। এই রাসায়নিক প্রক্রিয়াটা কি হয় জীবদেহের, এই রাসায়নিক প্রক্রিয়াটা কোথায় হয়? জীবদেহের কোষে হয়। আর এই যে যান্ত্রিক প্রক্রিয়াটা কোথায় হয়? জীবদেহের কোষের বাইরে হয়, জন্য তাকে বহিঃকোষীয় বলে। যে জন্য এটাকে বলা হয়, এটা রাসায়নিক প্রক্রিয়া, এটাকে বলা হয় যান্ত্রিক প্রক্রিয়া। কথাটা তোমার সামনে রিপিট করলাম। এইবার এই যে শ্বসন, তোমরা একটা কথা পড়েছ কেমিস্ট্রিতে বা বায়োলজিও তো পড়েছ হয়তো, বা দহন। দহন মানে একবারে সহজ কথা যদি তোমাদেরকে বলতে হয়, জ্বলন, অর্থাৎ ভেঙে তাপশক্তি উৎপন্ন হয়। এজন্য শ্বসনকে আমরা বলতে পারি এক ধরনের দহন। শ্বসনকে দহন বলা হয় কেন এটা তোমরা জেনে নিলে। কারণ শ্বসন যেমন দহন প্রক্রিয়ায় কি হয়, দহন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। শ্বসন এমন একটা প্রক্রিয়া, খাদ্যবস্তু অক্সিজেন পুরো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। সাধারণত দহনে কি হয়, বায়ুর অক্সিজেন দ্রুত তাপ উৎপন্ন হয়, আলো উৎপন্ন হয়। অনুরূপভাবে এই যে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, জল উৎপন্ন হয়। এই জন্য শ্বসনকে আমরা বলতে পারি এক ধরনের নিয়ন্ত্রিত দহন। শ্বসন শ্বাসকার্য, শ্বসনকে আমরা কেন দহন বলতে পারি আর শ্বসনের কি প্রয়োজনীয়তা সেটা তোমরা বুঝতে পেরেছ। যতটুকু আমি আলোচনা করেছি আশা করি তোমরা লিখে নিতে পারো কয়েকটি ছোট ছোট প্রশ্ন। শালুক সংশ্লেষ ও শ্বসনের, শালুক সংশ্লেষ ও শ্বসনের প্রধান, শালুক সংশ্লেষ ও শ্বসন পরস্পরের শ্বসনের সম্পর্ক কি, পরস্পর উপর নির্ভরশীল কেন। 2 নাম্বার, শ্বসনের প্রয়োজনীয়তা কি, লিখে নিতে পারো শ্বসনের প্রয়োজনীয়তা কি, শ্বসনের প্রয়োজনীয়তা কি। লিখে নিতে পারো এই শ্বসনের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছ। সমস্ত শক্তি, পুষ্টি, বৃদ্ধি ইত্যাদির জন্য শ্বসন প্রয়োজন। শালুক শ্বসন বুঝতে পেরেছ, আমি সম্পর্কটা দেখিয়েছি। ওইখানে শালুক সংশ্লেষ প্রক্রিয়া গ্লুকোজ আর অক্সিজেন, সেই গ্লুকোজ ভাঙে অক্সিজেনের দ্বারা জীবদেহে, সম্পর্ক তৈরি করে নিতে পারবে। এবার শ্বসন এক প্রকার দহন বলা হয় কেন, শ্বসনকে এক প্রকার দহন বলা হয় কেন। সুতরাং যতটুকু আমি তোমাদেরকে দেখালাম এই ক্লাসে, এ থেকে আরো অনেকগুলি প্রশ্ন করা যায়। যেহেতু সুনির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মধ্যে আমি তোমাদেরকে সবটা ক্লাস করাতে পারলাম না, সবটা অধ্যায় আজকে শেষ করতে পারলাম না। যদিও বলেছিলাম সবাদ শ্বসন পর্যন্ত দেখাবো। সংক্ষেপে বাকি অংশটা বলে দিচ্ছি। শ্বসনের সাথে পুষ্টির সম্পর্ক কি, 4 নম্বর প্রশ্ন লিখে নিতে পারো। শ্বসন কোথায় হয়? শ্বসন প্রতিটি জীবের, শ্বসন প্রতিটি জীবের কোষে হয়। শ্বসনের যে পর্যায়, শ্বসনটাকে আবার সবাদ শ্বসন, অবাত শ্বসন, এই 2টা ভাগে ভাগ করা যায়। এবার প্রধানত সবাদ শ্বসনের পর্যায়গুলি 2টা পর্যায়, একটা গ্লাইকোলাইসিস আর একটা ক্রেবস চক্র। আর শ্বসন যেহেতু শক্তির প্রয়োজন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শ্বসন ঘটে থাকে। আর শ্বসন বস্তু কি? শ্বসন বস্তু হলো গ্লুকোজ বা শ্বসন বস্তু হলো গ্লুকোজ বা C6H12O6। এবার আজকে এতটুকু পর্যন্তই তোমাদেরকে দেওয়া হলো। পরবর্তী ক্লাসে সবাদ শ্বসন, শ্বসনটা কোথায় সংঘটিত হয় সেটা বলেছিলাম। সবাদ শ্বসন
এবং অবাধ শোষণ। সবাধ শোষণের প্রথম পর্যায়ে গ্লাইকোলাইসিসটা কোষের সাইটোপ্লাজমে এবং ক্রেবস চক্রটা কোষের মাইটোকন্ড্রিয়া সংগঠিত হয়। এখান থেকে আমরা শক্তি উৎপন্ন হয় টোটালি লাস্ট অব্দি 38 অণু, 38 অণু এটিপি। এই জন্য শ্বসন মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়ে থাকে, আর এটিপি কে বলা হয় এনার্জি কারেন্সি। যাই হোক, আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি যতটুকু আলোচনা করেছি আজকের এই ক্লাসে তোমরা বুঝতে পেরেছ। তোমরা বই দেখে পর্যায়ক্রমে শ্বসন চ্যাপ্টারটা আজকেই পড়ে নেবে, আশা করি বুঝতে পারবে। পরবর্তী ক্লাসে যদি সম্ভব হয় তোমাদের শ্বসনের বাকি অংশগুলি আলোচনা করব। এবং আমি বলবো যে আমি প্রথমেই বলেছিলাম যে পূর্ববর্তী বছরের যে বই আছে সেই বইগুলি তোমরা ধরে ধরে পড়ে নাও। সামান্যতম কিছু পরিবর্তন থাকতে পারে, বাংলা মাধ্যম ইংরেজি মাধ্যম সমস্ত ছাত্রছাত্রীদের বলবো, বিশেষত বিজ্ঞান এবং অঙ্কের ক্ষেত্রে। যদিও কোভিড-19 কারণে স্কুল বন্ধ আছে, অনেক ছেলেমেয়েরা বইয়ের জন্য উদ্বিগ্ন আছো। আমি উদ্বিগ্ন না থেকে এপ্রিল মাস তোমাদের দশম শ্রেণীর সেশন আরম্ভ হয়ে গিয়েছে, সেই সেশনকে সামনে রেখে তোমরা পড়ে যাও। এবং এখানে যে ক্লাসগুলি হচ্ছে সেই ক্লাসগুলি তোমরা অনুসরণ করলে অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজনীয় পাঠ পেয়ে যাবে। সকলের শুভেচ্ছা এবং তোমরা এগিয়ে যাও এই আশা রেখে আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। শুভেচ্ছা রইল সকল ছাত্রছাত্রীদের প্রতি, অভিভাবক অভিভাবকদের প্রতি রইল নমস্কার। PB24 এর পর্দায় বিশেষ ক্লাস। কোভিড-19 ফলে বিদ্যালয় বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য PB24 এ এক্সট্রা ক্লাস। চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যা 6টায়, পুনঃ সম্প্রচার রাত 12টা, সকাল 8টা ও দুপুর 12টা। আসেন গো বাবু, যাবেন তো? একটা সুখবর শুনলাম, তোমার